নমস্কার। আমি অংশুমান চক্রবর্তী। গত সপ্তাহে 4 তারিখে, জুন মাসের 4 তারিখে আমি প্রথমবার ফেসবুক লাইভে বসেছিলাম। প্রায় 1 ঘন্টা 15 মিনিট আপনাদের সঙ্গে আমি কাটিয়েছি। মূলত নিজের কবিতা বলেছি, পাশাপাশি বাবার কবিতা এবং শুরুতে অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলেছি। তো বহু মানুষ সেদিন আমার সঙ্গে ছিলেন, বহু কবি, সাহিত্যিক, পাঠক, পাঠিকা, সম্পাদক, তারা অনুষ্ঠানটা দেখেছেন এবং আমাকে উৎসাহিত করেছেন। এই লাইভ অনুষ্ঠানের পরের দিন সকালবেলায় আমাদের সকলের প্রিয় কবি দীপ মুখোপাধ্যায়, দীপদা, আমাকে ফোন করেন, করে বলেন যে অংশুমান, অশ্রুদাকে নিয়ে, আমার বাবা কবি অশ্রুরঞ্জন চক্রবর্তী, তাকে নিয়ে একটি অনুষ্ঠান করো। ঠিক আছে দীপদা। দীপদা কয়েকটা আইডিয়া দিয়েছিলেন, কিন্তু টেকনিক্যাল ব্যাপারটা আমি খুব একটা জানি না, যে কারণে আপাতত এইভাবেই। দীপদা চেয়েছিলেন যাতে আরও অনেককে যুক্ত করা যায় এই ব্যাপারটার সঙ্গে, তারাও তাদের কথা বলবেন, আমি বলবো আমার কথা, আমার দেখা বা বাবার কিছু লেখা পড়ব। তো যাই হোক, আজকে আমি আমার বাবা কবি অশ্রুরঞ্জন চক্রবর্তী, ছোটর দাবি পত্রিকার সম্পাদক, আপনারা জানেন, তাকে নিয়েই এই অনুষ্ঠানটা আমি আজকে করব। আজকে 11ই জুন 2020। আপনারা জানেন এবছর পয়লা বৈশাখে একটি তথ্যচিত্র বাবাকে নিয়ে আমি করেছি, কবি অশ্রুরঞ্জন চক্রবর্তী, এবং সেটা বহু মানুষ দেখেছেন, ইউটিউবে রয়েছে, বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে সেই তথ্যচিত্রটি। আর আজকে আমি বাবার কিছু কবিতা পড়ব, বাবাকে নিয়ে কিছু কথা বলবো। আমি শুরুতে যে কবিতাটা পড়ব, বাবার ছড়ার বই হাঁড়ির খবর, সেই হাঁড়ির খবরে প্রকাশিত 1957 সালে বাবার যেটা প্রথম কবিতা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল, আনন্দবাজার পত্রিকায় আনন্দমেলা পাতায়, ছোট্ট রবি, সেই লেখাটি দিয়ে আমি শুরু করব। ছোট মেসমশাই রয়েছেন দেখছি। ছোট্ট রবি। কবিগুরু ছিলেন যখন ছোট্ট ছেলের মতো, দুপুরবেলা দুষ্টামি তার জমে উঠত কত। বারান্দাতে একলা মনে কাঠের সিংহি নিয়ে বলি দিতেন কত বাড়ি কাঠের খাঁড়া দিয়ে। মন্ত্র ছিল বড্ড মজার, বানিয়েছিলেন নিজে, উলুকুড ডুলুকুড ড্যামকুড়কুড় আরও কতই কি যে। যশুরে শ্যাম ভৃত্য তাদের সামলাতে না পারি, ফন্দি একটা আঁটলো সেজে বড়ই মজার ভারী। মেঝের উপর বসিয়ে তাকে গন্ডি একটা কেটে বলল কালো শ্যাম চাকর খাট্ট খট্ট বেটে, খোকা বাবু, দাগের বাইরে যেই পা বাড়াবে অমনি তোমায় সীতার মতন রাবণ নিয়ে যাবে। এই না শুনে ছোট্ট রবি না বাড়ালেন পা, বাড়ির সবাই মজা দেখে হাসলো হো হো হা। পড়লাম ছোটর দাবি, এই হাঁড়ির খবর বই থেকে। এই বইটা প্রকাশিত হয়েছিল ছোটর দাবি থেকেই, আমাদের প্রকাশনা থেকে। আর এই লেখাটি আনন্দবাজার পত্রিকায় বাবার প্রথম মুদ্রিত লেখা। আর কারা কারা আছেন একটু যদি জানান। দীপদা তো আছেনই, কিছু কিছু লাইক পড়ছে দেখছি। হ্যাঁ, একটু যদি কমেন্টস করেন আমি জানতে পারবো কারা কারা আছেন। নীলাচলদা রয়েছেন।
এরপরে যে লেখাটি পড়ব সেই লেখাটির নাম হাঁড়ির খবর। আমাদের আশেপাশের অঞ্চলে আমাদের মধ্যেই এমন কিছু মানুষ থাকেন, তারা সবসময় পরের খবর নিয়ে বেড়ান। তো এই রকম কিছু মানুষকে বাবা দেখেছেন। তো সেই নিয়েই বাবার এই ছড়া, হাঁড়ির খবর। এই যে দাদা, রোজই দেখি আপনি অফিস যান। এই যে দাদা, রোজই দেখি আপনি অফিস যান। চাকরি করে মাসে মাসে মাইনে কত পান? ভাড়ায় থাকেন নাকি ওটা নিজের পাকা বাড়ি? কদিন ছাড়া কেটে থাকেন চুল, নখ আর দাড়ি? চুলে কলপ লাগিয়ে দেখি বয়স রাখেন ঢেকে। ছেলে মেয়ে গিন্নি নিয়ে পোষ্য আছেন কে কে? বিয়ের টাকা জোগাড় হলো? মেয়ের বয়স কত? ছেলে বেকার, ব্যবসা করুক, ভাবনা কিসের অত? জিনিস আলমারিটা কিনলেন কি? দামটা কত নিল? সস্তা পেতেন, আমায় তখন ডাকা উচিত ছিল। জিনিস কেনেন ধার বাকিতে নাকি নগদ কেনা? একটা ভালো মুদির দোকান আছে আমার চেনা। ইলেকট্রিকের বিলটা কত? গ্যাস কতদিন চলে? পাড়ার কোনো মস্তান কি ধমকে কথা বলে? ছেলে মেয়ের টিউশনিতে খরচ কত মাসে? পায়ে হেঁটেই অফিসে যান নাকি চড়েন বাসে? কালার টিভি নেই কি ঘরে? নেই কি ঘরে ফ্রিজ? থাকলে ঘরে মডেলখানা আমায় বলুন প্লিজ। লেখালেখি করেন বুঝি? ওসব কি কেউ পড়ে? এই তো দেখুন আমার জামাই বসেই থাকেন ঘরে। পাঁচের মতো মুখটা কেন? খবর কিছু রাখেন? দিনরাত তো বইয়ের পাতায় মুখটা গুঁজেই থাকেন। অ্যাকাউন্টটা কোন ব্যাংকে? ব্যালেন্স কত হবে? বলতে ওটা দ্বিধা কেন? বন্ধু ভেবেই তবে। 2 নম্বরই আপনি কিছু করেন নাকি দাদা? আরে ছো, ওই কাজ তো করছে যত গাধা। বাজার মূল্য যাচ্ছে বেড়ে, কোথায় পাবেন টাকা? সামনে আসে দুর্গা পুজো, করতে পকেট ফাঁকা। কাজের মেয়ের মাইনে কত? পুজোয় সে কি নেবে? একটা শাড়ি চাই যে তারই, দেখেছেন কি ভেবে? এবার পুজোয় বাজেট কত? এবার পুজোয় বাজেট কত? কেনাকাটাও বাকি? বোনাস পেলেন? আপনি তবে সত্যিকারের লাকি। দূরে কোথাও যাবেন না তো? আমরা সবাই আছি, একসঙ্গে দেখব ঠাকুর পাড়ার কাছাকাছি। কারখানা না অফিসেতে? চাকরি কোথায় করেন? অবসরের আর কতদিন? ডেলি কাগজ পড়েন? বলুন বলুন মাইনে কত? থাকেন যখন পাড়ায়, ভাবনা কিসের? আমরা আছি, আপনাকে কে তাড়ায়? হাঁড়ির খবর রাখবে তারা, নেই কো যাদের কাজ। যাচ্ছি বাজার, পেন নাম হই, আসছি তবে আজ। শোনালাম হাঁড়ির খবর। কারা কারা আছেন একটু কমেন্টস করলে আমি বুঝতে পারি কারা কারা আছেন, বা ঠিকঠাক দেখা অথবা শোনা যাচ্ছে কিনা। বাবা এইকে দেখছি, সব ঠিকঠাক দেখা যাচ্ছে। একটু কেউ কমেন্টস করে জানান। এর পরের কবিতা যেটা, আমরা বাঙালি। আমরা বাঙালি। বাঙালি বললে প্রাদেশিকতা, তবুও আমরা বাঙালি।
সুযোগ পেলেই যাচ্ছি বেড়াতে সুদূর কুলু ও মানালি। বাঙালি কৃষ্টি ধ্বংস হচ্ছে, বাড়ছে হিন্দি কালচার। বাংলায় গান শুনলেই নাকি প্রেস্টিজ হয় পাংচার। বাঙালি টিফিন খায় না তো ঘরে, কিনে খায় স্ন্যাক্স ভুজিয়া। ঠাকুরকে দেয় শাল পাতা মুড়ে, টাকায় 2টি গুজিয়া। স্যুট সাফারিতে সাজছে বাঙালি, গলায় বাঁধছে টাই। রেস্তোরাঁ ঢুকে খাচ্ছে সকলে চপ কাটলেট ফ্রাই। ধুতি পাঞ্জাবি ছাড়ছে পুরুষ, মেয়েরা ছাড়ছে শাড়ি। শ্বশুরের টাকা পণ গুনে নিয়ে চড়ছে মারুতি গাড়ি। বাংলা লিখতে পারি না বলাটা গর্বের কথা বটে। আংরেজি নয়, বাংরেজিতেই মুখে তার খই ফোটে। বাপ মাকে ডাকে ড্যাডি আর মামি, হোটেল পার্টিতে যাই। সমগোত্রের লোকটিকে দেখে বলছি মুখেতে হাই। মুড়ির ঘন্ট, পলতা শুক্তো, পায়েস মুগের ডাল। বাঙালির মেয়ে রাঁধতে ভুলেছে, দেখছি তো কতকাল। কাজের বেলায় অষ্টরম্ভা, দিন রাত দেখে টিভি। দূরের বিউটি পার্লারে গিয়ে আসছেন সেজে বিবি। এক সন্তানের স্বপ্ন অনেক, তাকে নিয়ে শুধু ভাবে। কখনো বিলেত, আমেরিকা আর কখনো জাপান যাবে। শৈশব তার চুরি হয়ে গেছে, করলেই বিদ্রোহ মাঝে এসে তার কান টেনে ধরে। বাপ করে ওঠে হো হো। কর্তা গিন্নি কোথায় কে জানে, বাইরে কাটায় রাত। সন্দেহ বীজ দানা বাঁধে মনে, বেড়ে যায় উৎপাত। মুখে ফাঁকা বুলি, হাম্বড়া ভাব, কিঞ্চিত ছিটগ্রস্ত। সেই সে বাঙালি পিছু হটে হটে হয়ে গেল বিধ্বস্ত। মুখে ফাঁকা বুলি, হাম্বড়া ভাব, কিঞ্চিত ছিটগ্রস্ত। সেই সে বাঙালি পিছু হটে হটে হয়ে গেল বিধ্বস্ত। ছোট ছোট ফ্ল্যাট, মিনি সংসার, মনের জগতে কাঙালি। ভাই হলো পর, পুষছি শালাকে, এমন আমরা বাঙালি। বাঙালিদের নিয়ে মজা করে বাবার লেখা। কামালদা রয়েছেন, কবি মাহমুদ কামালকে দেখছি। হ্যাঁ, প্রণাম দাদা। এরপরে যে লেখাটি শোনাবো, কবিতাটির নাম বিচ্ছিন্নতা। এটা ওই বাবার হাঁড়ির খবর বইতেই আছে। হ্যাঁ, দেবপ্রিয় দা আছেন, বাপন দা, নূর মোহাম্মদ, সৌম্যজ্যোতি, বসন্ত। বিচ্ছিন্নতা। আমার বোনকে দেখতে পাচ্ছি, সাতকর্ণীদা আছে, জুলি আছেন, মহুয়াকে দেখলাম। বিচ্ছিন্নতা। ঠাকুমা, দাদু, বাবা ও মা এবং জ্যাঠা কাকা এক অন্নে প্রতিপালন, এক বাড়িতেই থাকা। প্রতিবেশী ছিল সবাই মস্ত চেনা জানা। পরস্পরের বাড়ি যেতে থাকতো না কো মানা। পাড়ার জ্যাঠা, পাড়ার খুড়ো, মেশো এবং পিসে টানতো কাছে, বাসতো ভালো, থাকতো মিলেমিশে। খুঁড়তো তো আর জ্যাঠতো তো এই ভাবটা ছিল সরে। একসঙ্গে চলতো পড়া, বসে পড়ার ঘরে। ঠাকুমায়ের পাশে শুয়ে গল্প শোনার ধুম। হাউমাউ খাও গল্প হতো, রাত হতো নিঝুম। গুরুজনকে ভয় করতাম, চমকে যেত পিলে। দুষ্টুমিতে শাস্তি ছিল কানমলা ও কিলে। আমরা এখন থাকতে জানি বহুতলের ফ্ল্যাটে। ছেলে মেয়ে গিন্নি নিয়ে টিভিতে দিন কাটে।
ছেলে মেয়ের পড়াশোনার কায়দা কানুন কত, মেলামেশা বন্ধ এখন আগের দিনের মতো। প্রতিবেশীর নাম জানি না, শুধুই পাড়ার লোক, মারা গেলে কেউ করি না কারো জন্য শোক। তাই তো তারা সবাই এখন দূরেই গেছে চলে, অভ্যস্ত থাকতে সদাই নিজের শামুক খোলে। ঠাকুমা দাদু হয়তো তারা হোমে কোথাও আছে, অনেকেই তো থাকেন না আর নাতি নাতনির কাছে। সেদিনগুলি হারিয়ে গেছে, চুকেছে সব ল্যাঠা, ঘরের ছেলে চেনে না হায় নিজের কাকা জ্যাঠা। এই তো অবস্থা আমাদের। আমরা সবাই এখন বিচ্ছিন্ন হয়ে গেছি। একান্নবর্তী পরিবার এখন প্রায় দেখাই যায় না। শোনাচ্ছি কবি অশ্রুরঞ্জন চক্রবর্তীর কবিতা ছড়া। পারমিতাদি বলছেন অপূর্ব অপূর্ব। গোলক চ্যাটার্জি মামা রয়েছেন, অভিনন্দনকে দেখছি। এরপরে যে লেখাটি পড়ব, এই লেখাটির নাম, অনেক সময় যারা ছড়া লেখেন তাদেরকে ছড়াকার বলা হয়। ছড়াকার, তারা যেন কবি নয়, এরকম একটা ব্যাপার। তার বিরুদ্ধেই কলম ধরেছিলেন আমার বাবা কবি অশ্রুরঞ্জন চক্রবর্তী। তিনি একটি ছড়া লিখেছিলেন, ছড়াটির নাম বলো না আর ছড়াকার কবি নয়। সেটা শোনাই। যারা সব ছড়া লেখে তারা নাকি কবি নয়, তারা নাকি করে বসে কবি কবি অভিনয়। মেনে মিল মাত্রা ছন্দেরই বন্ধন রক্ষা করতে গিয়ে করে যারা ক্রন্দন, তারাই শুধুই বলে ছড়া লেখে ছড়াকার। ছড়ার আসল পাঠ বলো আছে পড়াকার। তাই বলি বন্ধু, হও ছড়া ভক্ত, তাল কাটা হলে যেন ছড়া লেখা শক্ত। ছন্দেরই ব্যাকরণে হবে তাকে দুলতে, না পারলে চোখে জল কেঁদে হবে ফুলতে। পেরিয়ে অনেক বাধা খানা ডোবা গর্ত, বের করে আনা চাই সুগভীর অর্থ। তবেই ছড়াটি ভাই যাবে ঠিক উতরে, সবাই বলবে ডেকে আহা মরি পুত্রে। মিল দিলে ছড়া নয়, হতে পারে কবিতা, তাতেও থাকতে পারে সকালের সবিতা। বড় কবি ছড়া লেখে, নেই তাতে ছন্দ, ছন্দ ভাঙতে হলে শেখা চাই ছন্দ। সব্যসাচীর মতো চলে তার লেখনী, মিল ও অমিলে লেখে, সেটা কেন শেখনি? কবিতার পাশাপাশি তাই ছড়া ছুটছে, ছড়া লিখে নাম করে কেউ মজা লুটছে। গদ্যেও হতে পারে ভালো ভালো কাব্য, একটু সময় পেলে তাই নিয়ে ভাবব। এখন শেষের কথা বলে যাই সবই নয়, বলো না আর ছড়াকার কবি নয়। এই ছড়াটি প্রকাশিত হওয়ার পরে কবি ভবানী প্রসাদ মজুমদার বাবাকে বলেছিলেন যে অশ্রুদা, আপনি একদম আমাদের মনের কথা লিখেছেন। ওনার খুব প্রিয় ছড়া এটা। এরপরে যেটা শোনাবো, বাবার কোন ছড়াটা পড়ি বই থেকে, হাইটেক হাইটেক। ইনবক্সে এই বইয়ের একটি ছড়ার কথা অনুরোধ এসেছে, পরীক্ষার ফল। পরীক্ষার ফল আমি আগের দিন পড়েছি, যদি সময় পাই পরে এটা শোনাবো। তবে আপাতত হাইটেক হাইটেক। লিখত চিঠি বাবা কাকা, লিখত চিঠি মাসি, লিখত চিঠি ছেলে বুড়ো 8 থেকে 80। নিকট দূরে থাকে যারা মস্ত আপনজন,
আজকে চিঠি কেউ লেখে না, সবাই করে ফোন। আগে তারাই লিখত চিঠি ভাব রসেতে ভরা, বন্ধ এখন চিঠির ঝাঁপি, এখন সেথা খরা। সংক্ষেপেতে সারছে সবাই, ফোনটাকে দেয় ছেড়ে, বেশি কথা বললে ফোনে মূল্য যাবে বেড়ে। হ্যালো হ্যালো, কেমন আছো? আমরা ভালো আছি। ফোনটা কানে তুললে ভাবি আছি কাছাকাছি। এই পৃথিবী ছোট্ট হয়ে ঢুকেই গেল ঘরে, তাই তো সবাই ভুগছে এখন বিশ্বায়নের জ্বরে। করছে তারা, ছুটছে সবাই, খাচ্ছে বসে কেক, ফোন, মোবাইল, ইন্টারনেট, হাইটেক হাইটেক। সৌম্যজ্যোতি লিখছে, এইবার ঠিক আছে? রাইট সাইড একটু টার্ন, ঠিক আছে সৌম্য? বুঝতে পারছি না। অনিল ঠাকুরকে দেখছি। অনিল ঠাকুর বাবার খুব পুরনো বন্ধু, সহকর্মী। আশিস কুমার মুখোপাধ্যায় একজন বিশিষ্ট ছড়া শিল্পী। যাই হোক, এরপরে যে লেখাটি আমি শোনাবো, লেখাটি 3 শালিকের দেশে। কল্যাণ দাশগুপ্ত। কল্যাণদা নমস্কার। বেশ জমে উঠেছে। হ্যাঁ, আপনি তো থাকবেনই। আপনারা ছোটর দাবির বহু পুরনো বন্ধু, বাবার সঙ্গে আপনাদের খুবই মধুর সম্পর্ক। 3 শালিকের দেশে, কবি অশ্রুরঞ্জন চক্রবর্তী। এই লেখাটি এবছর রং বেরং পুজো সংখ্যায় প্রকাশিত হয়েছে। চাইছি যেতে একা একা 3 শালিকের দেশে, চাইছি যেতে একা একা 3 শালিকের দেশে। আকাশ পথে সাদা মেঘের ভেলায় ভেসে ভেসে, চাঁদের দেশটি পেরিয়ে যাব, পেরিয়ে যাব রবি। যেতে যেতে দূর আকাশে আঁকবো কত ছবি। তারারা সব বলবে হেসে, যাস কোথা তুই ওরে? ওইখানেতে চাঁদের বুড়ি আছে ঘুমের ঘোরে। সাদা মেঘের মস্ত ভেলা হয়তো যাবে থেমে, তারপরে তুই কোথায় যাবি মেঘের থেকে নেমে? আমরা তোকে পথ দেখাবো, আয় আমাদের কাছে। কুটুম পাখির একটা বাসা যত্নে রাখা আছে, সেই বাসাতে নামতা পড়ে কুটুম পাখির মাসি। সেই তোকে ঠিক পৌঁছে দেবে বাজিয়ে খুশির বাঁশি। তবেই আমি পারবো যেতে 3 শালিকের দেশে, মায়ের কাছে ফিরবো আবার মিষ্টি মধুর হেসে। 3 শালিকের দেশের কথা পড়বে আমার মনে, 3 শালিকের দেশের কথা পড়বে আমার মনে। দেখবো আলো ছড়িয়ে আছে আমার ঘরের কোণে। সেই আলো যা দেখেছিলাম 3 শালিকের দেশে, কে পাঠালো গভীর রাতে আমায় ভালোবেসে? চন্দ্রদা বলছেন শুনছি। চন্দ্রদাও আজকে লাইভে ছিলেন সন্ধ্যাবেলায়, চন্দ্রদার লাইভ শুনছিলাম। মহুয়া লিখেছে বেশ ভালো লাগছে। নুরদা লিখেছেন বাহ, আপনারা আছেন সঙ্গে। এরপরে যে লেখাটি শোনাবো, এটা একটা মজার ছড়া। আনন্দ প্রকাশন থেকে বাবার একটি ছড়ার বই বেরিয়েছিল, ছড়ায় মোড়া খুশির জোকস। এই বইটা খুব বিক্রি হয়েছিল সেই সময়। সেই বই থেকে চাষির ঠাকুর, চাষির ঠাকুর, মজার ছড়া। সাহেব এসে করল দাবি গাঁয়ের চাষির কাছে,
দাও দেখিয়ে কোথায় তোমার প্রাণের ঠাকুর আছে। আমার যিশু মস্ত বড়, সব ঠাকুরের সেরা। চার্চে থাকেন, গান করি সব, ভক্তি দিয়ে ঘেরা। চাষি বলেন, আমার ঠাকুর আছেন সকল ঠাঁই। জলে স্থলে আর আকাশে দেখতে তাকে পাই। এমনকি ওই গাছের মধ্যে তিনি বিরাজ করেন। সত্য মিথ্যা যাচাই হবে গাছটা যদি ধরেন। বিছুটি গাছ দেখায় চাষি এই কথাটি বলে। সাহেব তাতে হাত লাগাতে উঠল যে হাত জ্বলে। সাহেব বলে, ঠিক বলেছ, দেখনো দিয়ে হাত। তোমার ঠাকুর দারুণ তেজি, নয়কো ঝুটা বাত। কৌশিকদা দেখছেন, কৌশিকদা একজন বিশিষ্ট নৃত্যশিল্পী, উদয় রয়েছে উত্তরবঙ্গ থেকে। এরপরে যে লেখাটি পড়ব এটিও আনন্দ প্রকাশন থেকে প্রকাশিত। লাফিং ক্লাব, লাফিং ক্লাবের একটি লেখা। এটাই আধুনিক। সৌম্য ঠিক আছে? এবার রাইট সাইডে টার্ন করতে বলেছে। হ্যাঁ ঠিক আছে। মিঠুন দেখছে, মিঠুন আগের দিনও ছিল আমার সঙ্গে। এটাই আধুনিক। এই লেখাটি তথ্য কেন্দ্র পুজো সংখ্যায় প্রকাশিত হয়েছিল বহু আগে, তথ্য কেন্দ্র পত্রিকায়। এটাই আধুনিক, কবি অশ্রুরঞ্জন চক্রবর্তী। কবি মদন রাত্রি জেগে কাব্য কত লেখে। কবি মদন রাত্রি জেগে কাব্য কত লেখে। এমনি করে চুলগুলি তার গেলই বুঝি পেকে। মনে আশা ভবিষ্যতে করবে সে খুব নাম। প্রকাশকরা দেবে এবার তার লেখারই দাম। পাড়া ছেড়ে যাবে উঠে সোজা সে সল্ট লেক। অনুষ্ঠানে গিয়ে খাবে পেস্তা কাজু কেক। লেখা পড়ে গিন্নি বলেন, এই কি তোমার পদ্য? মিল মাত্রার মাথাটিকে চিবিয়ে খেলে সদ্য। আমি বাপু সোজা কথা বলে তোমায় রাখি, মিল মাত্রা ছাড়া আবার কবিতা হয় নাকি? মদন বলে, আরে থামো, ওসব কথা মেকি। আধুনিকের জানো না, তুমি বুদ্ধির ঢেকি। মিলমাত্রা কোথায় আছে সারা পৃথিবীতে? তাই কবিতায় মিলমাত্রা কেনই যাব দিতে? মনেতে মিল নেই তো কারো, বিভেদ পরস্পর। মাত্রা ছাড়া দাম জিনিসের বাড়ে যে চড়চড়। সমাজেরই প্রতিচ্ছবি, তাই কবিতা হবে। মিল মাত্রা কবিতাতে থাকবে কেন তবে? কবিতা তাই গদ্যে লিখি, বলছি তোমায় ঠিক। মিল মাত্রা ছাড়া কাব্য এটাই আধুনিক। হ্যাঁ, অনেকেই দেখছি আছেন, খুব ভালো লাগছে। এরপরে যেটা পড়ব, বটুক বাবুর বই কেনা। এগুলো সব মজার লেখা। বটুক বাবুর বই কেনা। সুদীপ চৌধুরী রয়েছেন, ভাল লাগছে। ব্যাপারটা কি খবর গেল রোটে। বটুক বাবু সেদিন হঠাৎ বই মেলাতে ছোটে। অবাক হলো সবাই তখন একটি কথা ভেবে, বই কিনে কি বটুক বাবু অন্য কাউকে দেবে? বললে কথা লেখাপড়ার উঠত ঘুমের হাই। স্কুলেতে বছর বছর ফেল করত তাই। এমন মানুষ বই মেলাতে যাবে কিসের জন্য? সবাই বলে
মূর্খ বটুক, ধন্য রে তুই ধন্য। হঠাৎ সেদিন সন্ধেবেলায় থামলো দ্বারে গাড়ি, বইয়ের বস্তা নিয়ে বটুক নামলো তাড়াতাড়ি। গিন্নি বলে অবাক হয়ে, কপালে চোখ তুলে, বইমেলাতে গিয়েছিলে তুমি কি পথ ভুলে? কোনোদিনই দেখিনি তো বইয়ের সাথে সখ্য, বরং তুমি মাছ ধরাতে ছিলেই পরিপক্ক। বটুক বলে, আরে তোমার ফ্যাচ ফ্যাচানি রাখো, শীঘ্রই ঘরে আসবে জামাই, ভুললে চলবে নাকো। বইগুলিকে সাজিয়ে রাখো আলমারির ওই তাকে, পাড়ার লোকে বুঝবে এবার মূর্খ বলে কাকে। 1000 টাকা খরচ করে আনছি কিনে বই, জামাই এসে দেখবে আমি মূর্খ মোটে নই। আমায় যারা মূর্খ বলে ভাঙবে তাদের ভুল, পাড়ায় এবার আমায় নিয়ে পড়বে হুলস্থুল। নৃপেন্দা রয়েছেন। ঠিক আছে বাবাই। এরপরে যেটা শোনাবো, আগে মানুষ হও। এই লেখাটি প্রকাশিত হয়েছিল শুকতারা পত্রিকায়। শুকতারা পত্রিকায় প্রকাশিত আগে মানুষ হও, অশ্রুরঞ্জন চক্রবর্তী। হতেই হবে ইঞ্জিনিয়ার, মা বলেছেন ডেকে। হতেই হবে ইঞ্জিনিয়ার, মা বলছেন ডেকে। ডাক্তার হও খোকন সোনা, বাপি বলেন হেঁকে। কাকু বলেন শচীন হবে, কিংবা হবে পেলে। শক্ত করো হাত দুটোকে ভালো করেই খেলে। মাসি বলেন বই লিখবে, হবে মস্ত কবি, কিংবা তুমি শিল্পী হয়ে আঁকবে কত ছবি। অধ্যাপকও হতে পারো, জেঠু বলেন তাই। মস্ত জটিল তত্ত্বগুলো ব্যাখ্যা করা চাই। দাদু বলেন থামো থামো, আসল কথা কও। নাতি আমার সত্যিকারের মানুষ আগে হও। এটাই তো আসল কথা, যে আগে মানুষ হতে হবে ভালো, তারপরে বাকি সব। এরপরে যেটা শোনাবো, বৃদ্ধাবাস। এই বৃদ্ধাবাস লেখাটি দেখেছি অনেকেই আবৃত্তি করে, বিভিন্ন বাচিক শিল্পীরা, আবৃত্তি শিল্পীরা। দেবপ্রিয়া রয়েছে। হ্যাঁ যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। আমার পুরনো ছাত্রছাত্রীরা সব রয়েছে দেখছি, দেবপ্রিয়া রয়েছে, এরা সবাই মিলে একটা গ্রুপ করেছে। পুরনো ছাত্রছাত্রী যারা দীর্ঘদিন চর্চার বাইরে, তারা আবার নতুন করে আবৃত্তির চর্চা তারা করছে। আমরা সবাই মিলে একটা পরিকল্পনা করেছি, দেখা যাক কতটা কি পারি। হ্যাঁ সুদীপদা, শিলিগুড়ি থেকে আপনি দেখছেন, আমি আপনাকে স্বাগত জানাই। এরপরে কবি অশ্রুরঞ্জন চক্রবর্তীর বৃদ্ধাবাস। কেমন লাগছে একটু জানাবেন বন্ধুরা। সকালবেলা গেটের কাছে দাঁড়িয়ে আছে গাড়ি, ঠাম্মা দাদু সত্যি যাবে ছেড়ে কি এই বাড়ি? বলেছিলে এই বাড়িটা দাদুর টাকায় কেনা, কতদিনের কত স্মৃতি, কত কালের চেনা। ঠাম্মা দাদু বাবা তুমি আমি এবং টম সুখেই ছিলাম এই বাড়িতে, জায়গা তো নয় কম। হঠাৎ করে ঘটলো কেন এমন ব্যাপার বাজে, যতই আমি চিন্তা করি বুঝতে পারি না যে। এখন কেন এই বাড়িতে
হয় না ওদের ঠাঁই, সেই কথাটা তোমার কাছে জানতে আমি চাই। দাদুর অফিস অবসরের মানপত্রখানা, দাদুর অফিস অবসরের মানপত্রখানা কে যে কখন ফেললো ছিঁড়ে যাচ্ছে না কো জানা। দাদুর ছড়ি ছাতা ঘড়ি কতই কি যে আছে, কমেই গেল তাদের কদর তোমাদেরই কাছে। বললে তুমি ওরা নাকি বৃদ্ধাবাসে যাবে, সেথায় গিয়ে থাকবে এবং সেইখানেতেই খাবে। বৃদ্ধাবাস জায়গা কেমন, থাকে সেথায় কারা? সেথায় বুঝি থাকে মাগো বুড়ো মানুষ যারা। তোমরা যখন বুড়ো হবে রাখছি বলে মা বৃদ্ধাবাসে পাঠিয়ে দেব, চিন্তা করো না। সেদিনও ঠিক এমনি করে আসবে গেটে গাড়ি, তুলে দেব সেই গাড়িতে তোমায় তাড়াতাড়ি। হ্যাঁ, বোন লিখছে আমি আছি, ভাল লাগছে। অয়ন বন্দ্যোপাধ্যায় এই সময়ের একজন খুব বিশিষ্ট কবি, উল্লেখযোগ্য কবি অয়ন দেখছে। সাতকর্ণিদা লিখছেন খুব ভালো ছড়া। মিন্টু প্রামাণিক, মিন্টু দা আমাদের বহু পুরনো বন্ধু, দেখতে পাচ্ছি কিন্তু শুনতে পাচ্ছি না কেন, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে তো? এরপরে যে লেখাটি পড়ব, বাবার বই নতুন মামার চিঠি থেকে। নতুন মামার চিঠি বইটা আমরা ছোটর দাবি থেকেই করেছিলাম। ফেলে আসা গ্রাম। ফোনটা ঠিক করলে ভালো হয়, হাফ কেটে যাচ্ছে। এবার কি ঠিক আছে? এবারে ঠিক আছে? ঠিক থাকলে একটা লাইক। বুঝতে পারছি না। ফেলে আসা গ্রাম। ফেলে আসা গ্রাম, ফেলে আসা গ্রাম আমার জন্মভূমি। কতদিন আমি দেখিনি তোমায়, কেমন আছো গো তুমি? জল টল টল তালসারি দিঘি, তীরে তার কত গাছ। দোয়েল পাপিয়া গান করে সেথা, বুলবুল করে নাচ। গা ছমছম সেই পোড়ো বাড়ি, রাত হলে কারা আসে। খিলখিল হাসি, ফিস ফিস কথা, খুক খুক করে কাশে। ভূতগুলো সব চলে গেছে দূরে, জলে বিজলির আলো। নেই সে জোনাকি ঝিঝি পোকা ডাক, নেই সে আঁধার কালো। সেই তো আমার ফেলে আসা গ্রাম, তুলনা নেই কো তার। মোরাম বিছানো আঁকা বাঁকা পথ, ফিরে ডাকে বারবার। ঠিকঠাক দেখা যাচ্ছে এবার? এরপরে যেটা শোনাবো, অনেকগুলো লেখাই শোনালাম। সৌম্য ঠিক আছে এবার? এদিকে সরবো না এদিকে সরবো আমি বুঝতে পারছি না। এদিকে সরবো? হ্যাঁ, অয়ন লিখেছে আত্মঘাতী বাঙালিকে এত সুন্দরভাবে কোনো লেখা এই প্রথম তুলে ধরতে দেখলাম। ধন্যবাদ অয়ন, আমি বাবাকে জানাবো। বসন্ত লিখেছে বাস্তব কথা ফুটে উঠেছে লেখায় অনবদ্য। এইবার ঠিক আছে বাবাই?
এবার শোনাবো দেবযানী রায়চৌধুরী। দেবযানী আমার ছাত্রী। দেবযানী এসেছে, অনেকেই দেখছেন, ভাল লাগছে। রাজকুমার ঘোষ আছে, সৌরভ আছে, সৌরভ চন্দ্র। সৌরভ নিয়মিত ফেসবুক লাইভে আসছে, বিভিন্ন কবির কবিতা সৌরভের কণ্ঠে আমরা শুনছি। সৌরভ একদিন আমার কবিতাও পড়েছে। কবিতা প্রাণ একটি ছেলে, আমাদের বন্ধু, আমাদের ভাই। সাতকর্ণীদা লিখছে হাঁড়ির খবর। রামকিশোর দা রয়েছেন, রামকিশোর ভট্টাচার্য কবি শুনছেন। রণজিৎ সরকার, বরং সাহিত্য পত্রিকার সম্পাদক রণজিৎ দা, আপনারা আছেন, খুব ভাল লাগছে। বাবাই ঠিকঠাক দেখা যাচ্ছে এবার? যাই হোক, এবারে যেটা শোনাবো পরীক্ষার ফল। অশ্রুরঞ্জন চক্রবর্তী, এটা মজার ছড়া, একটা অনুরোধ ছিল। হ্যাঁ সৌরভ আছো, ধন্যবাদ। পরীক্ষারই ফল বেরুলো, তোর ফলাফল কি? বিশু আবার ফেল করেছে, কি লজ্জা, ছি! বিশুর খবর কে চাইছে? তোর কি হলো বল? এবার কিন্তু খারাপ হলো বংশীধরের ফল। বংশীধরের খবর আবার জানতে চাইছে কে? প্রভাস ছিল ভালো ছেলে, ফেল করেছে সে। টেনে আবার আনলি প্রভাস, তোর সংবাদ কই? বঙ্কা বাসু ফেল করতে উঠেছে হইচই। তোর কথাটা বলবি কি না? রাখিস কেন চেপে? হরির ফেলে তার বাবা মা ভীষণ গেছে ক্ষেপে। পরের খবর জেনে কি লাভ, তোর খবরই চাই। রবির ফেলের খবর সঠিক, আমারও ঠিক তাই। মজা করে লেখা বাবার এই লেখাটি। গৌতম দা রয়েছেন, গৌতম রায়, রঞ্জনা রয়েছেন, খুব ভাল লাগছে। এরপরে যে লেখাটি শোনাবো, এটা বাবার অত্যন্ত জনপ্রিয় কবিতা। বিভিন্ন আবৃত্তি শিল্পীরা, এটা তখন ক্যাসেট সিডি বেরোতো, আবৃত্তির ব্যান্ড একটা ছিল শ্রুতি মঞ্জিলের, সোমনাথ দের পরিচালনায়। তারাই কবিতাটি রেকর্ড করেছিলেন এবং বিভিন্ন অনুষ্ঠানে তারা পরিবেশন করতেন। মার্টিন ট্রেনের স্মৃতি। একটা সময়ে হাওড়া আমতা এই লাইনে মার্টিন ট্রেন চলতো। আমরা দেখিনি, তবে বাবারা সেই সময় দেখেছেন। আমাদের দেশের বাড়ি হাওড়া জেলার মহাকালহাটি, সেখানে এই ট্রেন যেত। সেই ট্রেন আর নেই, আজকে আর নেই। সেই নস্টালজিয়া থেকেই বাবার এই লেখা। মার্টিন ট্রেনের স্মৃতি। মনে পড়ে চড়েছিল কতবার রেলগাড়ি মার্টিনের, গায়ে দিয়ে জামা এক সাটিনের। তখন বুঝিনি আমি উঠে যাবে এই গাড়ি ঠিক এত তাড়াতাড়ি। দেখলো না খোকা খোকু একালের, মার্টিনের ছোট গাড়ি স্মৃতি হয়ে আছে শুধু সেকালের। ঝকাপকা ঝকপক দিদি কই দাদা কই, বাঁশবনে আমবনে ছিল কত হইচই। ছোট ছোট হল্টে গাড়ি শুধু থামতো, বসে খের গরমেতে আরোহীরা ঘামতো। পড়ে পড়ে নামতা, গাড়ি যেত আমতা, ছুঁয়ে ছুঁয়ে কেদুয়ার প্রান্ত। বাষ্পের ছোট গাড়ি তারপর হয়ে যেত শান্ত। খইচুর মাজুতে মাখা ছিল পেস্তা ও কাজুতে। বড় গেছে চপমুড়ি শিশু থেকে বুড়ো বুড়ি, খেতো আর পোটলাতে বাঁধত। শ্বশুরের বাড়ি যেতে পাড়াগাঁর মেয়ে কত কাঁদত। ছানাপান সবজি মাছ পোনা জ্যান্ত, দূর দূর গ্রাম থেকে লোকে বয়ে আনত। নেই আজ সেই দিন, স্মৃতিটুকু ভাসে ক্ষীণ, ব্রডগেজ ঠাঁই নিল মার্টিনের। রকেটের যুগে তাই আরো দ্রুত গতি চাই, জীবনের ছক বাঁধা রুটিনের। ঝকাপকা ঝকপক দিদি কই দাদা কই, ঝকাপকা ঝকপক দিদি কই দাদা কই, ঝকাপকা ঝকপক দিদি কই দাদা কই। অনেকগুলো লেখাই শোনালাম আপনাদের। বন্ধুরা কেমন লাগছে? হ্যাঁ, রামকিশোর দা ঠিকই বলেছেন। আমি মনে করি ছড়াকার শব্দটি খুব ভালো নয়, একদম তাই।
রাম রামকিশোরদা একজন বিশিষ্ট কবি, কিন্তু রামকিশোরদা ভীষণ ভালো ছড়া লেখেন। তখন আমরা খুব ছোট, কবি সরল দে একটি পত্রিকা করতেন, টকবগ। সেই টকবগ পত্রিকায় রামকিশোরদার একটা লেখা পড়েছিলাম, সব ঝুপ্পুস। তারপরে মাহেশ ছড়া উৎসবেও রামকিশোরদা যেতেন, আমরা দেখেছি। এরপরে যে লেখাটি পড়ব, আমার খুশি। আর দুটো লেখা পড়ব। আমার খুশি নীল আকাশে মেঘমুলুকের দেশে, রামধনু রং ছড়িয়ে দূরে রোদটা যেথায় মেশে, চাঁদ তারারা রাত্রিবেলা যেথায় করে খেলা, জ্যোৎস্না ধোয়া ছায়াপথের গালচেখানি মেলা। আমার খুশি বনের পথে যেথায় পাতা ঝরে, পথ হারা কোন পথিক বাঁশি বাজিয়ে ফেরে ঘরে, যেথায় অবুঝ বনের সবুজ ওই যে আমায় ডাকে, মরমরে তার উঠছে ধ্বনি ঘন পাতার ফাঁকে। আমার খুশি ভোরের বেলা যখন ডাকে পাখি, ঘুম ভাঙা তাই জানলা দিয়ে তাকিয়ে দূরে থাকি, যেথায় ফুলে গন্ধ ছড়ায় ভোরের আলো মেখে, আবির রাঙা সূর্য ওঠে পূবের আকাশ ঢেকে। আমার খুশি দূর পাহাড়ে ওই দেখা যায় চূড়ো, আকাশটাকে চায় যে ছুঁতে কত হিমের গুঁড়ো। ঝর্ণা নদী বইছে সেথা, সে পথ কত বাঁকা, যেথায় আছে পাহাড়ি গ্রাম ছবির মতো আঁকা। আমার খুশি ঊষর মরু চলছে উটের সারি, আমার খুশি ঊষর মরু চলছে উটের সারি, জানি না তো যাচ্ছে কোথায়, কোথা যে ঘর বাড়ি। সারি সারি খেজুর গাছের ঘেরা মরুদ্যান, যেথায় গেলে শুনতে পাবো বেদুইনের গান। আমার খুশি নদীর বুকে ভেসে যখন যাই, সেথায় ধ্বনি কুলু কুলু শুনতে আমি পাই, যেথায় গেলে আনতে পারি শাপলা শালুক তুলে, যার সোহাগে মনের সকল দুঃখ যে যাই ভুলে। আমার খুশি সুনীল সাগর উঠছে ঢেউয়ের রাশি, তীরের সাথে ফেনার সেথায় চলছে হাসাহাসি। সেই সাগরের পরপারে জানি না কোন দেশ, আমার খুশি সেথায় আছে নেই বুঝি তার শেষ। যাই হোক, অনেকগুলো লেখাই শোনালাম। এরপরে যেটা শোনাবো, এটা বাবার খুব প্রিয় কবিতা। বাবা ভাগনা ভাগ্নিদের নিয়ে লিখেছিলেন নতুন মামার চিঠি। এই লেখাটি শোনাবো, তারপর একটি বড়দের লেখা শুনিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। নতুন মামার চিঠি। নতুন মামার চিঠি এলো নতুন দিনের ভোরে, কৌতূহলী দৃষ্টি মেলে দেখ সে চিঠি ওরে। দেখবি তবে চিঠির ভাষায় ছন্দ ছড়ার বাণী, নতুন সুরের পরশ দিল নতুন শপথ মানি। তোদের খবর বেড়ায় ভেসে নীল আকাশের কোলে, তোদের খবর বেড়ায় ভেসে নীল আকাশের কোলে, তোদের কথার সাগর জলে আনন্দে ঢেউ তোলে। ভাবিস কি তুই আমার কথা গল্প বলা রাতে, পূর্ণিমা চাঁদ যখন জাগে সন্ধ্যা তারার সাথে, গ্রাম পথে যেই সন্ধ্যা নামে ঝিঝি পোকার তান, স্বপনপুরীর কল্পনাতে ব্যাকুল করে প্রাণ। যখন বনের পাতায় পাতায় জোনাক পোকা জলে,
রূপকাহিনীর গল্প তখন কে তোমাদের বলে? তখন বুঝি ভাবিস বসে নতুন মামার কথা, রামায়ণের সেই কাহিনী, ভরত রাজার ব্যথা। আধার ঘন নিশুত রাতে ঘুমের পরি এসে তোমায় নিয়ে উধাও হলো ঘুম পাড়ানির দেশে। স্বপনপুরীর কল্পনা তাই মূর্তি ধরে এলো, ঘুমের দেশের প্রজাপতির পাখনা দুটি মেলো। দেখবে সেথা রাজার বাড়ি স্মরণ দিয়ে মোড়া, হস্তিশালায় হস্তি আছে, অশ্বশালায় ঘোড়া। চারদিকে তার শান্ত্রী সেপাই বাগিয়ে তলোয়ার, ভিনদেশি কোন শত্রু এলে ঠেকায় বারে বার। কিন্তু মুনির অভিশাপে পাষাণ হলো সব, থামলো বিয়ের সানাই বাজা, থামলো কলরব। দিনের পরে কত যে দিন বছর ঘুরে যায়, অবশেষে সোনার কাঠির পরশটুকু পায়। শুরু হলো রাজবাড়িতে বিয়ের সানাই বাজা, স্বর্ণ মোড়া সিংহাসনে বসল গিয়ে রাজা। এবার বুঝি তোদের গায়ে প্রভাত হলো ওই, ঘুম ভেঙে তুই দেখলি চেয়ে নতুন মামা কই। আসলে এগুলো সেই অর্থে ঠিক ছড়া নয়, কবিতাই, কিশোর কবিতা। ফোনটা টার্ন করব। আচ্ছা, গৌতম দা রয়েছেন, গৌতম দাস, ভালো লাগছে আপনি এসেছেন। অনুষ্ঠান শেষ করব আমি ঠিক করেছিলাম যে 1 ঘন্টার মধ্যে শেষ করব। আর অনেক বন্ধু আমার সঙ্গে থাকলেন আজকে। আমি শোনাচ্ছি বাবার কবিতা ছড়া, কবি অশ্রুরঞ্জন চক্রবর্তীর কবিতা ছড়া। আর যারা দেখতে পেলেন না তারা আমার টাইম লাইনে দেখবেন, এবং এই অনুষ্ঠানগুলি আমি আমার ইউটিউব চ্যানেল ছোটর দাবি, সেখানে আমরা সংরক্ষিত করছি। আগের অনুষ্ঠানটিও আছে, আপনারা দেখতে পারেন। ছোটদের পাশাপাশি বাবার বড়দের জন্য অনেক লেখা আছে। বাবার উপন্যাস আছে, একটি আলোর পাখি, অসংখ্য প্রবন্ধ আছে, গল্প আছে, ছোটদের জন্য বড়দের জন্য। বাবার একটি কবিতার বই, বড়দের কবিতার বই আমি প্রকাশ করেছিলাম ছোটর দাবি থেকে, দেখা হলে বলো তাকে। সেই বইয়ের শেষ কবিতা, এই কবিতাটির নামও দেখা হলে বলো তাকে। এইটা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। দেবাশিস গৌতম, দেবাশিস দা রয়েছেন, নমস্কার। একটি ঘটনার কথা বলি, দেবাশিস দাকে দেখে মনে পড়লো, এটা বাবার মুখে শোনা। দেবাশিস দার দাদা আমাদের সকলের প্রিয় কবি ছিলেন, কবি নির্মলেন্দু গৌতম। তখন তো বইতে ছবি দেওয়ার কোনো ব্যাপার ছিল না কবি সাহিত্যিকদের, বা এত সোশ্যাল মিডিয়া ছিল না, কেউ কারোর মুখ দেখার সুযোগ পেতেন না, বা এত অনুষ্ঠানও হতো না। বাবার মুখে শোনা, কলেজ স্ট্রিটে একদিন একটা পথের মোড়ে হঠাৎ একজন ভদ্রলোকের সঙ্গে দেখা, একটা বাঁকের মুখে। দুজন মুখোমুখি থমকে দাঁড়িয়ে গেছেন। সেই ভদ্রলোকের সঙ্গে বাবার আগে কখনো দেখা হয়নি, বাবাও তাকে দেখেননি, তিনিও বাবাকে দেখেননি আগে কখনো। তিনি হঠাৎ কিছুক্ষণ দেখে বাবাকে বললেন যে, আমার মনে হচ্ছে আপনি অশ্রুরঞ্জন চক্রবর্তী। বাবা তো অবাক। বাবা বললেন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, কিন্তু কি করে বললেন? উনি বলছেন যে, না আমার মনে হলো, আমি আপনার লেখা পড়েছি, আপনাকে দেখে আমার মনে হলো আপনি অশ্রুরঞ্জন চক্রবর্তী, আমি আপনাকে ঠিকই চিনেছি। বাবা জিজ্ঞেস করলেন যে, আপনি কে? তিনি বলছেন, আমি নির্মলেন্দু গৌতম। তারপর বাবা তাকে জড়িয়ে ধরেছেন যে, আপনার লেখাও তো আমি পড়ি, আমরা একে অপরের লেখার সঙ্গে পরিচিত, আমাদের এই প্রথম সাক্ষাৎ। তারপরে বহু অনুষ্ঠান, তেপান্তর পত্রিকা করতেন উনি, বাবা লিখেছেন, সেই অনুষ্ঠানেও গেছেন। দেবাশিস দা এখনও সেই পত্রিকা করেন, অনুষ্ঠান করেন। এই ঘটনার কথা মনে পড়ে গেল। রীনাদি রয়েছেন, রীনাগিরি, রুমকি ভট্টাচার্য রয়েছেন,
স্বপ্ননীল রুদ্র রয়েছেন উত্তরবঙ্গের একজন খুব ভালো কবি স্বপ্ননীল। আজকের অনুষ্ঠানের শেষ লেখা পড়ছি। এটা একেবারেই ছড়া নয় বা কিশোর কবিতা নয়, বলো না আর ছড়াকার কবি নয়। ছড়াকাররাও কিন্তু কবি। যিনি লেখেন তিনি বড়দেরও লেখেন, ছোটদেরও লিখতে পারেন, বড়দেরও লিখতে পারেন। ফলে শুভদা রয়েছেন, শুভজিৎ বন্দ্যোপাধ্যায় অধ্যাপক, আমাদের দাদা। আমরা লাইব্রেরিতে, বাকসাড়া লাইব্রেরিতে অনেক সময় কাটিয়েছি। এখন কথা শরীতের সঙ্গেও আমরা সবাই যুক্ত, পারিজাত আবৃত্তি সংস্থা, সবাই আছেন আমাদের সঙ্গে। শেষ লেখা আজকের এই লাইভের, কবি অশ্রুরঞ্জন চক্রবর্তীর দেখা হলে বলো তাকে। এই সাগর, এই নদী, এই বালুচর, এই বন, এই গ্রাম, শহর ও বন্দর, ভালোবেসে একদিন এইখানে আমি যে ছিলাম, দেখা হলে বলো তাকে। দেখা হলে বলো তাকে, এইখানে শ্মশানে চিতায়, মৃতদের কবরখানায় শুয়ে আছে সারি সারি কত প্রিয়জন, আত্মার আত্মীয়। কেউ কেউ চাষি, কেউ কারিগর, তাদেরই তো ইতিহাস লেখা হয়ে আছে পর পর। দেখা হলে বলো তাকে, এইখানে আমিও ছিলাম, সে কথা ভুলেছে সবাই। তুমি যদি মনে করে সেই কথা বলে যেতে পারো, রং আর তুলি দিয়ে এঁকে যদি দিতে পারো ছবি, দেখা হলে বলো তাকে, এইখানে ছিল সেই কবি। একটা সুন্দর সন্ধ্যা কাটালাম। আমার বাবার বেশ কিছু কবিতা, ছড়া পাঠ করলাম কবি অশ্রুরঞ্জন চক্রবর্তীর। আপনারা জানেন, ছোটর দাবি নামে একটি পত্রিকা বাবা সম্পাদনা করেন। 31 বছর, এই 2020 সালে যে পত্রিকার বয়স হলো 31 বছর। পাশাপাশি আরও অনেক কাজ। বাবা অনেক মানুষের ভালোবাসা পেয়েছেন, আপনাদের শুভেচ্ছা পেয়েছেন, অনেক পুরস্কার, অনেক সংবর্ধনা, সরকারি পুরস্কার, বেসরকারি পুরস্কার, সরকারি অনুষ্ঠান, বেসরকারি অনুষ্ঠান, অনেক কিছুই পেয়েছেন। তবে সব থেকে বেশি পেয়েছেন আপনাদের ভালোবাসা। বাবার 75 বছর বাবার বয়স, আজও তিনি লিখে চলেছেন, সব থেকে বড় কথা। এবং আমার কয়েকজন বন্ধু বলেছেন যে লাইভে কোনোদিন যদি বাবাকে নিয়ে বসা যায় একসঙ্গে, আমি দেখি, বাবার সঙ্গে কথা বলি। আর বাবাকে নিয়ে একটি তথ্যচিত্র আমরা করেছি এবছর পয়লা বৈশাখ, সেটি মুক্তি পেয়েছে। আমাদের ছাত্র সৌম্যজ্যোতি, ওর ইউটিউব চ্যানেলে ওটি রাখা আছে। বহু মানুষ দেখেছেন, প্রায় 550-র বেশি মানুষ, আমরা যা খবর পেয়েছি, দেখেছেন। আপনারা যারা দেখেননি দেখবেন। আর বাবার লেখা আমি শোনালাম, আপনারা অনেকেই পড়েন বিভিন্ন পত্র পত্রিকায়। এই সময়ের বিশিষ্ট ছোটদের এবং বড়দের লিটল ম্যাগাজিনে, বাণিজ্যিক পত্রপত্রিকায় বাবার লেখা আপনারা পড়বেন। বাবার বইগুলিও সুযোগ হলে পড়বেন। একটি সুন্দর সন্ধ্যা কাটলো, বাবার কবিতা শোনালাম আপনাদের কাছে। তাপস রয়েছে, তাপস বৈদ্যকে দেখতে পাচ্ছি কোলাঘাটে, খুবই উৎসাহী একজন আমাদের বন্ধু, পত্রিকা করেন, নিয়মিত অনুষ্ঠান করেন। আপনাদের প্রত্যেককে পেয়েছি, আপনাদের উপস্থিতি আমাকে উৎসাহিত করেছে, আনন্দিত করেছে, খুব ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, আর প্রার্থনা করুন আমার বাবা যেন আপনাদের জন্য আরও কবিতা, ছড়া লিখে যেতে পারেন, সুস্থ থাকতে পারেন। এই বলে আজকে আমি আমার
লাইভ অনুষ্ঠান অংশুমান চক্রবর্তী এখানেই শেষ করছি। নমস্কার।